বঙ্গভবনে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক যাত্রা শুরু, দেয়া হলো গার্ড অব অনার। মহেশখালীতে এলএনজি সরবরাহ শুরু হলেও কাটেনি গ্যাস সংকট, চাহিদার বিপরীতে বড় ঘাটতি, উৎপাদন খরচ বেড়ে ঝুঁকিতে রপ্তানি খাত। এবং সমবায় সমিতির নামে গ্রাহকের শত কোটি টাকা আত্মসাৎ, নারায়ণগঞ্জে উধাও অর্ধ শতাধিক প্রতিষ্ঠান, মামলায় মিলছে না প্রতিকার। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি ইসরা জাহান দীপা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে গার্ড অব অনার প্রদান করেছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। আজ বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে এই সম্মান জানানো হয়। এর আগে সকালে মিন্টু রোডের বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতির শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। শপথের পরদিন শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌবাহিনীর প্রধান খন্দকার মিসবা উল আজিমকে আনুষ্ঠানিকভাবে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। পদোন্নতি মূল্যায়নে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সততা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা পরায়ণতার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি বিমান বাহিনীর অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় সাময়িক কিছুটা স্বস্তি ফিরলেও সংকট পুরোপুরি কাটছে না। এলএনজির নতুন কার্গো সময় মতো না আসায় মহেশখালীর টার্মিনালগুলো পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। সবশেষ শনিবার একটি কার্গো থেকে এক্সিলারেট টার্মিনালে সরবরাহ শুরু হলেও মহেশখালীর দুটি টার্মিনালই পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। পেট্রোবাংলা জানায়, আগস্টের নির্ধারিত 4টি কার্গো না আসায় ঘাটতি সামাল দেওয়া সম্ভব হয়নি। আগামী ২৬ বা ২৭ আগস্ট আরেকটি কার্গো আসার কথা থাকলেও সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগবে। ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে ২৩৭ কোটি ঘনফুট। সাভার, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প জ্বালানি ব্যবহারে বাড়ছে খরচ, ঝুঁকিতে পড়েছে রপ্তানি খাত। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বাসাবাড়িতে চুলা না জ্বলায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে জনদুর্ভোগ এবং শিল্প কারখানার উৎপাদন সংকট দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ যায় আসে না, এই এক বিষয়। আর গ্যাস হইতেছে এই পর্যন্ত 3 পাম্প ঘুরে আসছে। এখনো যদিও ঢুকে বড় জোর হয়তো 5 লিটার 6 লিটার, মানে 1-150 টাকার পাবো, নাইলে পাবো। এই যাইছি 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকা লাগে গ্যাস পাম্পে। গাড়িতে 3টে মাহাজনও টেয়া পাই না, আমরাও টেয়া পাই না। খুবই সংকটে আছি। আসি গ্যাসের জন্য আইসা ঠিক মতো গ্যাস পাচ্ছি না। এরপরে আবার দেখা গেছে যে যতটুকু পাই অতটুকু আমাদের মানে চাহিদা পূরণ হয় না আর কি। সিরিয়ালের পর সিরিয়াল বসে থাকতে হয়, এই আর কি, মানে অনেক লেট হয় আর কি। গ্যাস আমরা ঠিক মতো পাচ্ছি না আর কি। আমরা চুলায় রান্না করে খেতে পারি না। এদিকে আমাদের গাড়ি নিয়ে গেলে বিভিন্ন পাম্পেও গ্যাস পাই না। বাসায় লোডশেডিং, মানে কারেন্ট থাকে না, ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে না। দর্শক, সাভার থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ দীপা আপনাকে। আমি এখন রয়েছি সাভার বাস স্ট্যান্ডের একটি সিএনজি স্টেশন। কয়েকদিন স্বস্তির পর কিন্তু আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চল। আমরা সকাল থেকে বিভিন্ন সিএনজি স্টেশনে ঘুরেছি, আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ সিএনজি স্টেশনই কিন্তু সাময়িক বন্ধ রয়েছে।
গ্যাস সংকটের কারণে। এছাড়াও আমরা বিভিন্ন শিল্প কারখানায় ঘুরেছি, আমরা দেখতে পেয়েছি গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা কিন্তু ইতিমধ্যে সাময়িক বন্ধ রয়েছে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে, এবং যে কয়টা কারখানাও খোলা রয়েছে সেগুলা কিন্তু তারা উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছেন। এছাড়াও আবাসিক বাসা বাড়িতেও আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু তীব্র গ্যাস সংকটের কারণে রান্না বান্না করতে পারছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না, যখন গ্যাস আসে গ্যাসের চাপ এতই কম থাকে যে রান্না করা সম্ভব হয় না। আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যত দ্রুত সম্ভব গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিরসন করে যেন গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়, এমন দাবি তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সর্বশেষ। দীপা। রাজীব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সরাসরি যুক্ত হব খুলনাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শেখ মোহাম্মদ শান্ত ইসলাম। তিনি জানাবেন সেখানকার গ্যাস ও বিদ্যুৎ সংকটের সবশেষ অবস্থা। ধন্যবাদ দীপা। খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় চলছে লোডশেডিং, আর এরই কারণে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে এবং বৃদ্ধরা হিট স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। আপনারা জানেন দীর্ঘদিন থেকে এই বিদ্যুৎ বিষয়ে সমস্যার কারণে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় চাহিদা মতো সরবরাহ পাওয়া যাচ্ছে না। সরবরাহ বৃদ্ধি না পাওয়া পর্যন্ত এই সংকট মোকাবেলা করতে এলাকাভিত্তিক লোডশেডিং করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অজপটিকো এলাকায় মোট 807 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে 578 মেগাওয়াট, ফলে 229 মেগাওয়াটের ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া আমি আপনাদেরকে জানাতে চাই, দীর্ঘদিন থেকেই এই সমস্যার কারণে মানুষের মনে একটি ক্ষোভ তৈরি হয়েছে যে এই সরকারের আমলেই হয়তো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীপা, এই ছিল খুলনা থেকে বিদ্যুৎ সরবরাহের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। শান্ত, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমবায় সমিতির নামে চলছে প্রতারণা। ব্যাংকের চেয়ে বেশি মুনাফার প্রলোভনে টাকা জমা রেখে সর্বস্ব হারিয়েছেন হাজারো মানুষ। গত এক যুগে গ্রাহকদের প্রায় 100 কোটি টাকা নিয়ে উধাও হয়েছে অর্ধ শতাধিক সমবায় সমিতি। মামলা করেও মিলছে না প্রতিকার। বছরের পর বছর ধরে ঘুরছেন ভুক্তভোগীরা। রূপগঞ্জ থেকে সহকর্মী সাজিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। হাতে কয়েকটি মলিন কাগজ, ষাটোর্ধ্ব রহিমা বেগমের কাছে, যা শুধু কাগজ নয় বরং জীবনের শেষ সম্বল হারানোর দলিল। সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের ক্ষতিপূরণ হিসেবে পেয়েছিলেন 9 লাখ টাকা, যা বার্ধক্যের শেষ ভরসা হিসেবে রেখেছিলেন স্থানীয় আদর্শ সমবায় সমিতিতে। এখন সেই টাকা নেই ফেরত পাওয়ার নিশ্চয়তাও। অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে আমি সন্তান হারা, সেই সন্তানের ছিলাম কিছু টাকা পাইছিলাম, সেই টাকা আমার মেয়ে গার্মেন্টসে কাজ করছে, সেই টাকা মিলে স্যার আমি তোকে ঘর টানার লেগা, আমার মা নাই, আমার বাপ নাই, আমার স্বামীও নাই। আমি অনেক এতিম অসহায় আল্লাহ কাছে কইছি, হাসিনার কাছে কইছি, হাসিনা কই হুন্না হাসিনা করছে কি টাকা দিয়ে আমার কাছে দাও, আমি তোমার কাছে থুই, আমাকে সমুদ্রের মধ্যে থুইলে তুমি নিশিরাইতে নিয়ে কাজ করতে পারবো, চলতে পারবো। আজকে সে কাছে টাকা চাইতে গেছে, সে আর অপমান করে আর মায়ের দোষ করতে চায়, সে মাদক দিয়ে ধরাই দিব, পুলিশের নাম ধরাই দিব, সে পুলিশেরা তো আবু কথা শুনে, মাতবরও তো আবু কথা শুনে। রহিমার মতো রূপগঞ্জের হাজারো মানুষের অভিযোগ, বেশি মুনাফার আশায় সমিতিতে জমা দিয়েছিলেন জীবনের সঞ্চয়। কেউ জমি বিক্রির টাকা, কেউ প্রবাসের আয়, আবার কেউ মেয়ের বিয়ের জন্য জমানো অর্থ তুলে দিয়েছিলেন এসব প্রতিষ্ঠানের হাতে। আজ সব হারিয়ে নিঃস্ব তারা। আমি এত কষ্ট করে ভিক্ষা ধরে, আমি এত কষ্ট করে তুইছি স্যার, আমি না খেয়ে রয়েছি, এই স্যার করতে স্যার আমি জানি না স্যার, আমাদের টাইনে ডাইকে যাই কোথা। পাড়ার মানুষে একদম পুরা দুঃখী বানাই দিছে টাকাগুলা নিয়ে। আমরা অনেক চেষ্টা করছি ওই জায়গাতে টাকাগুলা উঠানোর জন্য, কিন্তু পারি নাই। লোর পরে একটা রাখছে, রাখিয়া যাও কিছু কিছু চালাইছে, চালাই বন্ধ করছে। আর টাকা দিয়েছিলাম 3 লাখ টাকা ক্যাশ,
আর 2 লাখ টাকা হইলো সঞ্চয়, এই 3,000 টাকা আর হইলো 1,000 টাকা দুটো মিলে 5 লাখ টাকা তুইছি। তো টাকা চাইছি, আমার টাকা ফেরত দেন, আমার টাকা দেয় নাই গা, ওরা টাকা লয়ে ভাইগা গেছে গা। 2 লাখ টাকা দিছি, কইছে এটা দিব কইছে কিছুদিন পরে দেবো করতে করতে ওখানে কইলে ওই টাকা দিয়া লাইছি। হারা করে গিয়া আঙ্গ নামে আমার নোটিশ দেওয়া হয়েছে, টাকা দেওয়া শেষ। এদিকে টাকা নিয়ে আত্মগোপন করা সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন উপজেলা সমবায় কর্মকর্তা। যেটা আসলে এভাবে ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আমানত গ্রহণের কোনো বিধান না থাকলেও সম্পূর্ণ গোপন রেখে, তথ্য গোপন রেখেই এরা এই কাজগুলো করেন। এবং যখন এমন কোনো বিষয় ঘটে যে কোনো সমিতি আমানতকারীদের আমানত ফেরত দিতে পারতেছে না, তখন আমরা ওখানে সমবায় আইন ও বিধি অনুযায়ী তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। রূপগঞ্জে নিবন্ধিত 213টি সমবায় সমিতির মধ্যে 137টি এখন অকার্যকর। অভিযোগ রয়েছে গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছে অর্ধ শতাধিক সমিতি। এর মধ্যে মায়ের ছায়ার 2,000 গ্রাহকের 20 কোটি এবং আদর্শ সমবায়ের 6 শতাধিক গ্রাহকের 7 কোটি টাকা আটকে আছে। টাকা ফেরত চাইলেই মিলছে হুমকি ধামকি, মামলা করেও হচ্ছে না প্রতিকার। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা চান ভুক্তভোগীরা। চ্যানেল এস নিউজ ডেস্ক। নারী যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিসির বিশেষ পিঙ্ক বাস সার্ভিসে যুক্ত হলো এই টিকিটিং সেবা। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী 14টি মহিলা বাসে এখন থেকে পজ মেশিনের মাধ্যমে সহজে টিকিট কাটা যাবে। টিকিটিং প্ল্যাটফর্ম সহজের সহযোগিতায় তেজগাঁও বিআরটিসি ডিপোতে এই প্রযুক্তি নির্ভর কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই টিকিটিং ব্যবস্থা চালুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি টিকিট বিক্রি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে। এই সেবাটি সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে সহজের বিশেষজ্ঞ দল বিআরটিসির বাসের কন্ডাক্টরদের পজ মেশিন ব্যবহারের উপর হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে। বিআরটিসি জানায়, পর্যায়ক্রমে দেশের পুরো গণপরিবহনকে ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার অংশ হিসেবেই নারী বাসে এই টিকিটিং সেবা যুক্ত করা হলো। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গে 930 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 99 জন নিশ্চিত হামে মারা যান। এছাড়া মোট আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রায় 1,48,000 ছাড়িয়েছে। অন্যদিকে ডেঙ্গুতে এখন পর্যন্ত 77 জনের মৃত্যু এবং 28,000-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। নোয়াখালী 250 শয্যার জেনারেল হাসপাতালে গত 5 মাসে প্রায় 7,000 শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। মারা গেছে 4 শিশু। তবে বর্তমানে শিশুদের পাশাপাশি বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। প্রতিদিন গড়ে 60 থেকে 70 জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা পরিচ্ছন্নতা ও টিকাদানে জোর দিলেও হাসপাতালে ওষুধ না পাওয়া এবং বেড পাওয়ার জন্য টাকা দেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। প্রাথমিক হাসপাতালে আসলে সিট নেওয়ার জন্য কিছু টাকা দেওয়া লাগে, যে হয়তো এখানে আসি 200 টাকা দেওয়া লাগছে, এরপর আবার নিচ থেকে উপর উঠছি 100 টাকা দেওয়া লাগে। তো এটা যদি আমাদের থেকে আমরা এটা থেকে খাইতে পারি, যেন টাকা টুকা না লাগে, আমরা যেন যেন সরকারি হাসপাতাল ফ্রি ভাবে চলে, যেন টাকার কোনো কাজ না হয়। সেখানে আসি আমরা বাদ পর্যন্ত কিনে কেন লাগে, আমরা দুটো বাদ পর্যন্ত এনে দেয় না, ফ্রি দেয় না। তা আমরা কি করি এখানে থাকবো, কি করি আমরা এখানে বাঁচবো, বাচ্চা করে বাঁচাবো। হামের রোগী আমার ছেলে, অনেক রকমের সমস্যা, জ্বর, কাশি, সর্দি, পাতলা পায়খানা, এগুলা নিয়ে আমি আসি। এখন বর্তমানে চিকিৎসা চলতেছে। এখন আমাদেরকে গ্যাস ট্যাস এগুলো সব আমরা মেডিসিন টেডিসিন এগুলো আমরা বাইরে থেকে কিনে আনতেছি। দর্শক, এই মুহূর্তে নোয়াখালীতে আছেন সহকর্মী শাহরিয়ার শিপন। শাহরিয়ার, নোয়াখালীর হাসপাতালগুলোতে হাম ও ডেঙ্গু রোগীর অবস্থা কি, ডাক্তাররা কি বলছেন জানাবেন। দীপা, আপনি যেমনটি বলছেন আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি মুক্ত রয়েছি নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে।
এই হাসপাতালে গত 5 মাস থেকে হামের উপসর্গ দেখা যায়। আপনারা জানেন যে সারা দেশে নয়, নোয়াখালীতে হামের উপসর্গ দেখা দিয়েছে। এমন পর্যায়ক্রমে এই যে 5 মাসে প্রায় 7 থেকে 8,000 শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছেন এবং 4 জন শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রতিনিয়ত এই হাসপাতালে প্রায় 60 থেকে 70 জন শিশু চিকিৎসা নিতে আসেন এবং 60 থেকে 70 জন শিশু চিকিৎসা নিয়ে বাড়ি যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন গত এপ্রিল মাস থেকে যখন নোয়াখালীতে হামের উপসর্গ বৃদ্ধি পায়, তখন এই হামের উপসর্গের শিশুদের চিকিৎসা প্রদানের জন্য 2টি ইউনিটের মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এবং প্রতিনিয়ত এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যাচ্ছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন এই হাসপাতালে উপদ্রব্য থেকে হামের উপদ্রব্য থেকে শিশুদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত সঠিকভাবে টিকা প্রদান এবং ভিটামিনযুক্ত খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবারই এই হামের উপসর্গ থেকে রোধের উপায়। তো এই ছিল নোয়াখালী থেকে হামের উপসর্গ নিয়ে সর্বশেষ খবর। দীপা। শিপন, ধন্যবাদ আপনাকে। রংপুর মহানগরের কামাল কাছনা এলাকায় তালাবদ্ধ একটি বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়ম। শনিবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে 4 জনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক কোনো ট্র্যাজেডি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে। এই খুনের পিছনে মোটিভ ইন্টেনশন এখনো ক্লিয়ার না, তবে বাড়িটা যেভাবে তছনছ করা হয়েছে তা সেখান থেকে টাকা পয়সা বা অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়েছে বলে আমরা মনে করছি। তা আমরা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তাভাবনা করে আগাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই এই ঘটনার সাথে কারা জড়িত আছে এটা বের করে ফেলতে পারবো। কলকাতার ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রিয়জন হারানোর শোক এখনও কাটেনি সাভারের আমিন বাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবুর পরিবারে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 7 জনই ছিলেন বাংলাদেশের নাগরিক। তাদের একজন 37 বছর বয়সী আহমেদ বাবু। ভোর রাতে তার মরদেহ আমিন বাজারের নিজ বাড়িতে পৌঁছালে স্বজন ও বন্ধু বান্ধবের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরে সকাল 10টায় আমিনবাজার হিজলা এলাকার 5 মসজিদ মাঠে জানাজা শেষে তাকে আমিনবাজার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। শোকাহত স্বজনদের দাবি, আগুনের কারণ ও হোটেল কর্তৃপক্ষের কোনো গাফলতি ছিল কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রবিবার বেলা 10:30টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান, ওষুধ সরবরাহ এবং খাবারের বিষয়ে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে শয্যার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। এবার ম্যাকাই টেস্টের খবর। অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্টে 2 দিনে ইনিংস ও 51 রানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 রানে অল আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে 95 রানে গুটিয়ে যায় সফরকারীরা। টেস্ট ইতিহাসে এবারই প্রথম 2 ইনিংসে 100 রান ছুঁতে পারল না টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে 210 রানে থামায় বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিয়ার সেরা 7 উইকেট নেন পেসার শরীফুল ইসলাম। তবে ব্যাটিংয়ে নেমে একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ পরে চরম ব্যাটিং বিপর্যয়। মুশফিকুর রহিম একাই লড়ে গেলেও বাকিদের ব্যর্থতায় ইনিংস ব্যবধানে হার এড়ানো সম্ভব হয়নি। শেষটা হতাশাজনক হলেও প্রথম টেস্টে স্মরণীয় জয়ে 2 ম্যাচের সিরিজটি 1-1 সমতায় শেষ করল বাংলাদেশ।
তবে ম্যাকাইয়ে ইনিংস ব্যবধানে হারলেও পুরো সিরিজ বাংলাদেশের জন্য ছিল স্মরণীয়। প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের উপর ভর করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। চ্যানেলিজ দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বঙ্গভবনে 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আনুষ্ঠানিক যাত্রা শুরু, দেয়া হলো গার্ড অব অনার। মহেশখালীতে এলএনজি সরবরাহ শুরু হলেও কাটেনি গ্যাস সংকট, চাহিদার বিপরীতে বড় ঘাটতি, উৎপাদন খরচ বেড়ে ঝুঁকিতে রপ্তানি খাত। সমবায় সমিতির নামে গ্রাহকের শত কোটি টাকা আত্মসাৎ, নারায়ণগঞ্জে উধাও অর্ধ শতাধিক প্রতিষ্ঠান, মামলায় মিলছে না প্রতিকার। নারী যাত্রীদের যাতায়াতে নতুন সুবিধা, বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিসে যুক্ত হলো ই টিকিটিং, পজ মেশিনে কাটা যাবে টিকিট। এবং ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 51 রানে হারলেও নতুন মাইলফলক বাংলাদেশের, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে 6 টাইগাররা। এই ছিল চ্যানেলিজ দেশের কথায়। দর্শক, চ্যানেলিজের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channels news এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।